অগোছালো একঘেয়ে মনের শান্তির টনিক শব্দকথা অফিসিয়ালের দ্বিতীয় গল্পের আসরে আপনাদের সকলকে জানাই আবারও একবার স্বাগত। বহুদিন পর আপনাদের প্রিয় তাপস অপূর্ব জুটি ফিরছে তাদের নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। আজকের গল্প প্রতাপাদিত্যের তরবারি, লিখেছেন সৌরভ সিংহ। 12 ভূঁইয়াদের অন্যতম প্রধান ছিলেন প্রতাপাদিত্য। আজকের গল্পের কেন্দ্রে রয়েছেন সাক্ষাৎ তিনি ও তাঁর স্মৃতি বিজড়িত এক অমূল্য রত্ন। কিভাবে এই রত্নের গর্ভে বেড়ে উঠল রহস্যের বটবৃক্ষ, চলুন জেনে নেওয়া যাক। শুরু হচ্ছে প্রতাপাদিত্যের তরবারি। আজ হচ্ছে শান্তনীরে রান্না পুজো। আগের দিন রাতে রান্না আর পরের দিন দুপুরে খাওয়া, নানা রকম রান্না হয় এতে। কথায় আছে ভাদ্রে রেঁধে আশ্বিনে খাওয়া। এই রান্না পুজোর পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোয় মূলত বাসি খাবার খাওয়ার রীতি, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পান্তা। অনেকের বাড়িতে আমিষ রান্না পুজো হয়, তো কোথাও আবার এই পার্বণে একেবারে নিরামিষ। আমিষের মধ্যে ইলিশ চিংড়ি মাছ অন্যতম। এছাড়া আরো ভিন্ন ধরনের মাছ থাকে সেই সব তালিকায় আর কি। নিরামিষ পদের মধ্যে উল্লেখযোগ্য রকমারি ভাজা, ছোলা নারকেল দিয়ে কচু শাক সহ একাধিক শাক, পান্তা ভাত, মুগ ও খেসারির ডাল, চালতা গুড় দিয়ে তৈরি চাটনি, তালের বড়া, মালপোয়া ইত্যাদি। কিন্তু আমাদের এই বাড়িতে যাই হোক না কেন, হইচই না হলে ঠিক মান থাকে না। যাই হোক, আজ পিসিমার মেজাজ আরো বিগড়েছে, কেননা আজ সকাল থেকে মুষলধারায় বৃষ্টি। এদিকে এই অঞ্চল মানে মুক্তারামবাবু স্ট্রিট সহ বিদ্যাসাগর কলেজ সহ সংলগ্ন এলাকায় ফি বর্ষায় জল জমার ইতিহাস বলে বোঝানো যাবে না। তর্কালঙ্কার মশাইয়ের শরীরটা ঠিক জুতের নেই, তাই তিনি আসতে পারবেন না। বদলে তার নাতিকে পাঠিয়েছেন নিত্য নারায়ণ সেবার জন্য। তাই সে কোনো মতে নারায়ণ সেবা দিয়ে প্রস্থান করে পিসিমার সাথে মল্লযুদ্ধ করে। পিসিমার তো মাথায় হাত, কারণ রান্না পুজো মানে মনসা পুজো। এবার মনসা পুজো করবে কে তাহলে? উড়ে রান্নার বাউন ব্রজেশ্বর তখন পিসিমাকে বলে, মু ব্রাহ্মণ আছি, মু পূজা করে। পিসিমা তৎক্ষণাৎ অগ্নি শর্মা হয়ে বললেন, গোষ্ঠীর পিণ্ডি ব্রাহ্মণ, খরাপুরে নেমে পইতে ঝুলিয়ে এখন আমার গাড়ে ঝুলে আছে সবাই গিলবি বলে। তাপু নিচে এসে দালানের চেয়ারে বসে রগড় দেখছিল। আমিও অগত্যা নিরুত্তাপ হয়ে কুরুক্ষেত্র দেখার প্রস্তুতি নিচ্ছি। এই তোর বাপ এই আপদগুলো আমার মাথায় ঝুলিয়েছে। আসুক পুজোর সময় ওকে ঝুলিয়ে পাঁঠার দোকানে বিক্রি করব। মনে মনে চোখের সামনে সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পেলাম। আরে বাবা, গোলটা কিসের? ঘোর কাটলো তাপুর কথায়। আজ কি খেয়াল আছে? পিসিমা শুধুই। তাপু উত্তর দেয়, বিলক্ষণ, ছোট থেকে দেখছি চলে আসছে। তর্কালঙ্কার অসুস্থ, এই ভরা বৃষ্টি, এদিকে উড়ে বলে সে পুজো করবে। আর ওই যে খোট্টা গেছে বামুন খুঁজতে। কখন পুজো হবে আর কখন এই গেলার হাঙ্গাম হবে শুনি। এই ব্যাপার, তার জন্য এত গোল। যাক, এক কাজ করো, তুমি বরং পুজোটা সেরে নাও। বেলা বাড়ছে, এবার তো দুপুর গড়িয়ে সন্ধে নামবে নাকি? তাপুর এই কথা পিসিমার পছন্দ হলো না। সে মা মনসার মতো জ্বলে উঠল, যেন তাপু হচ্ছে চাঁদ সদাগর। ঠিক সেই মুহূর্তে জল ঠেঙিয়ে বনওয়ারি লাল এক বামুন জোগাড় করে আনলো। নধর চেহারা, বনওয়ারির পিছু পিছু আসলো। এই প্রথম বনোয়ারির কাজে পিসিমা খুশি হলেন।
একমুখ হাসি সেটাই জানান দিচ্ছে। পা হাত ভালো করে ধুয়ে বামুন মশাইকে সাদর অভ্যর্থনা জানিয়ে পিসিমা রান্নাঘরের উনুনের কাছে নিয়ে গেলেন। কিন্তু অদ্ভুত বিষয়, এতক্ষণে বামুন একটিও বাক্য ব্যয় করেনি। যাই হোক, রান্নাঘরে উনুন সিঁদুর আলপনা দিয়ে সাজানো রয়েছে, পাশে একটা মনসা গাছ। এবার বামুন এসব দেখে মুখ খোলে। কারো পূজা আছে? এই কথা শুনে ব্রজেশ্বরের মুখে হাসির ঝিলিক, আর এদিকে পিসিমার মুখটা তো দেখার মতো হয়েছে। তাপু আর আমি হাসি চাপতে পারছিলাম না। এদিকে আবার কোনার ঘর থেকে ভেসে আসতে লাগলো বড়দা কাকার গান। ভাগো আমায় ছবল মারে, রক্তে বিষের জ্বালা, তুমি আমার আধার রাতে 100 তারার মালা। পিসিমার ফের রণমূর্তি। সে বনোয়ারির দিকে তাকিয়ে বলল, এটা কি? বনোয়ারি যেন কিংকর্তব্য বিমূঢ়। অগত্যা ব্রজেশ্বর এসে বামুনকে বোঝায়। মনসা আছি। বামুন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, মনসা? পিসিমা বামুনের রকম দেখে এক প্রকার চটে ওঠে, বলে, ওরে বাবা রে, এ ও লাউটো মিনসে মনসা জানে না গো। এই আহাম্মুক, এই আহাম্মক, তুমি বামুন হ্যাঁ নাকি মুড়ি পোড়া মানুষ? পিসিমার রকম দেখে বামুনও তেড়ে যেতে থাকে, যেন বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। অগত্যা আবার ব্রজেশ্বর এসে রণে ভঙ্গ দেওয়ায় সে মাথায় দুটো হাতের চেটো জড়ো করে সাপের ফোনা আকৃতি করে, মুখে সাপের বেন সুলভ আওয়াজ করতে থাকে। এই মুখ পোড়া হারাবাতে মিনসে নাচছিস কেন? পিসিমা উত্তেজিত হয়ে বলেন। এদিকে ওই উড়ে বামুনের মুখে এক চিলতে হাসি। সে হেসে বলে, ও নাগ মাতা। অবশেষে পুজো সম্পন্ন হলো। সে পুজো যে কি পুজো হলো বোধ করি স্বয়ং মা মনসাই চান। এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি, আজ ঘুড়ি ওড়ানো মাথায় উঠেছে। আলস্য দ্বীপ্রহর, রাস্তাঘাটে এক কোমর সমান ঝোল। এদিকে রক্ষে যে বাড়িতে জল ঢোকে না। পিসিমা খাওয়ার তোড়জোড় করছেন। যাক, আজকে অন্তত জমিয়ে খাওয়া যাবে। বাঙালির এইসব পার্বণ জানি না ভবিষ্যৎ প্রজন্ম কতটা পালন করবে। এই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ। অবাক হয়ে গেলাম। এই বৃষ্টি মাথায় করে এই ভর দুপুরে আবার কি এলো? বানোয়ারি গেল দরজা খুলতে। তারপর বসবার ঘরে নিয়ে এলো যাকে, সেই ভদ্রলোক ফর্সা, সুঠাম চেহারা, প্যান্ট জামা পরনে। দেখে মনে হচ্ছে খুব উদ্বিগ্ন। তাপস কর, জিজ্ঞাস্য ভঙ্গিতে ভদ্রলোক শুধায়। তাপু হাত জোড় করে নমস্কার জানিয়ে বলে যে সেই হচ্ছে তাপস। নমস্কার, আমার নাম শুভেন্দু রক্ষিত, থাকি গঙ্গার ওপারে শালকিয়ায়। ভদ্রলোক বললেন, হ্যাঁ জানি, শুধু গঙ্গা পারাপার ছাড়াও এখন 24 নম্বর বাসও যায়। তাই বৃষ্টি মাথায় নিয়ে কোনো মূল্যবান জিনিস কি? ভদ্রলোকের মুখের ভাব দেখে মনে হলো তিনি ভুল জায়গায় আসেননি। তিনি সহসা বলে উঠলেন, কি করে বুঝলেন? তাপু হেসে উত্তর দেয়, খুন হলে আপনি পুলিশের কাছে আগে যেতেন। এই জল মাথায় নিয়ে যখন আমার এখানে এসেছেন তখন বুঝতে হবে ওটা কোনো মূল্যবান জিনিস যা খোয়া গিয়েছে, তাই তো? ঠিকই ধরেছেন। সংবাদটা মানে এতটাই অপ্রত্যাশিত আর আকস্মিক যে একেবারে স্তম্ভিত হয়ে গেছি। এরকম যে কখনো ঘটতে পারে এ বোধ করি তিনি কখনো স্বপ্নেও ভাবেননি। বেশ কয়েক পুরুষের রাজা প্রতাপাদিত্যের তরবারি 4 তলার উপরের ঘর হতে চুরি গেছে।
সংবাদটা শোনা অবধি দু চোখের অশ্রু যেন কোনো মতেই বাধা মানছে না আমার। কেবলই মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো একটা পাপে এতদিনকার সম্পদ আমাদের ত্যাগ করে গেছে। প্রথমটা বুঝে উঠতেই পারছিলাম না যে কি করব, একেবারে দিশেহারা হয়ে পড়েছি। শুধু যে তরবারি তা নয়, মূল্য হিসেবেও তরবারিটি অমূল্য। গায়ে বহু মূল্যবান হীরকখণ্ড বসানো, সিন্দুকের পরেই বসানো থাকতো। অন্ধকারে তরবারির গায়ে সেই সব হীরকগুলো অদ্ভুত এক জ্যোতি বিকীর্ণ করত। দূর হতে তরবারির চতুর্স্পর্শে স্বর্গীয় একটা জ্যোতির্মণ্ডল বিরাজ করছে। এই তরবারিটার একটা ইতিহাস আছে। আমাদের পূর্বপুরুষ রাধাকান্ত রক্ষিত অত্যন্ত গরিব ঘরে জন্মেছিলেন। দুবেলা দুমুঠো আহারও তার প্রতিদিন জুটত না, কিন্তু তিনি ছিলেন সত্যিকারের পুরুষ সিংহ। ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়ে দরিদ্রকে মেনে নেয়ার মতো দুর্বলতা তার চরিত্রে অন্তত ছিল না। তাই তিনি সহসা একদিন বিধবা মাকে কোনো কিছু না বলে প্রতাপাদিত্যের দলে নাম লেখালেন। শ্রীহরি অর্থাৎ রাজা বিক্রমাদিত্য ও কাকা বসন্ত রায় প্রতাপের রাজ্যাভিষেক সম্পন্ন করালেন। শ্রীহরি জাগতিক দায় থেকে মুক্ত হয়ে সাহিত্য চর্চায় মগ্ন হয়ে গেলেন। এইবার শুরু হলো প্রতাপের জীবনে এক নতুন অধ্যায়। মোগল সাম্রাজ্যের অধীনতা ছিন্ন করার যে স্বপ্ন তিনি এতদিন ধরে লালন পালন করে এসছেন, সেই রক্তিম পথে পা বাড়ালেন তিনি। প্রতাপের বন্ধু সূর্যকান্ত, শঙ্কর প্রমুখ বীরদের নিয়ে নিবিড় আলোচনার মাধ্যমে নিপুণ ছকে নিজেকে তৈরি করতে শুরু করলেন। প্রথমেই তিনি সুদক্ষ কর্মপিটু এক শ্রমিকদের পুল তৈরি করলেন। তাদের সাহায্যে সুন্দর বনাঞ্চলের প্রচুর খাল কাটিয়ে প্রদেশটিকে দুর্গম করে তুললেন। রাজ্যের সর্বত্র মাটির দুর্গ নির্মাণ করলেন, তৈরি করলেন প্রচুর জলাশয়। দুর্গগুলির মধ্যে নৈহাটের কাছাকাছি জগদ্দল, গঙ্গার পশ্চিম পারে শালিখা দুর্গ বর্তমানে হাওড়া শালকিয়া, রায়গড় বর্তমানে গার্ডেন রিচ, আবার কেউ বলেন বেহালার বড়িশার কাছাকাছি অবস্থিত ছিল এই দুর্গ। মাতলা এবং ধুমঘাট উল্লেখযোগ্য। 5 বছরের কঠোর পরিশ্রমে একটা আধুনিক নগর সমর্থিত ধুমঘাট দুর্গ নির্মাণ করা হয়, যা এখন ঘোর জঙ্গলে পরিপূর্ণ এবং মূল সুন্দরবনের অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশে পড়েছে। মগ এবং পর্তুগিজ জলদস্যুদের বাধা দেওয়ার জন্য তৈরি হলো সশস্ত্র রণতরী। নৌবাহিনীকে সুদক্ষ ও শক্তিশালী করে গড়ে তোলার জন্য তিনি পর্তুগিজ রডাকে নিযুক্ত করলেন তার নৌবাহিনীর প্রধান হিসেবে। পর্তুগিজ ও মগ জলদস্যুদের নিয়মিত আক্রমণ করে তাদের মেরুদণ্ড পুরো গুঁড়িয়ে দিলেন। বহু পর্তুগিজ জলদস্যুকে তিনি সুস্থ করে জীবন ফিরিয়ে দেন এবং নিজস্ব নৌবাহিনীতে তাদের অন্তর্ভুক্তও করে নেন। গ্রামে গ্রামে তৈরি হলো ব্যায়ামাগার, কুস্তি ও তীরন্দাজ শেখার আখড়া, আর বিদেশি বণিকদের কাছ থেকে কেনা হতে লাগলো প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। প্রচণ্ড উৎসাহ দেওয়া হতে লাগলো নাগরিকদের যুদ্ধবিদ্যায় নিজেদেরকে পারদর্শী করে তোলার জন্য। কিন্তু পুরো কর্মসূচিটাই চলল নিবিড় গোপনতার সঙ্গে। সৈন্যবাহিনীতে বৃদ্ধি পেল অশ্বারোহী, পদাতিক ও গোলন্দাজ সৈনিকের সংখ্যা। এর মধ্যেই আবার শ্রীহরিরও মৃত্যু হয়ে গেল। বিষণ্ণ প্রতাপ পিতৃশ্রাদ্ধ সুচারুভাবে সম্পন্ন করে আবার মন দিলেন আগামী দিনের কাজের প্রস্তুতিতে। শালকিয়ার সেই দুর্গ কোথায় কেউ বলতে পারবে না, কেননা ব্রিটিশ আসার পরে কলকাতার সংলগ্ন এলাকা এবং তার উপরে হাওড়া স্টেশনের সংলগ্ন প্রভূত উন্নয়নকারী তৎকালীন হয়েছিল, তাই দুর্গের চিহ্ন কেউ বলে দিতে পারবে না। যাক, রাধাকান্তের কাজে খুশি হয়ে প্রতাপাদিত্য নিজের তরবারি ও কিছু হীরের গহনা দিয়েছিল, আর তারপর থেকেই ধীরে ধীরে আমাদের এই প্রতিপত্তি। আমি ভদ্রলোকের কথা রেশ ধরে বললাম, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো তাকে সম্পূর্ণ খলনায়ক বানিয়ে দিয়েছেন।
মুশকিলটা কি জানেন, মহারাষ্ট্রের কেউ শিবাজিকে ভোলেননি, রাজস্থানের মহারানা প্রতাপকেও, কিন্তু বাংলার প্রতাপাদিত্যকে সবাই ভুলে গেছে। ওরকম পরাক্রমশালী ও প্রজাবৎসল রাজা খুব কমজনই ছিলেন তৎকালীন সময়। তাপু বলে উঠল, তুই তো ইতিহাসের ছাত্র, তোরই জানা সম্ভব। আমি উত্তর দিই, না হে ভায়া, তোমার কথাটা সম্পূর্ণ ভুল। ইতিহাসে 12 ভূঁইয়ার কথা সেরকম ভাবে নেই। আসলে ভারতবর্ষের ইতিহাস তো গান পয়েন্টে দাঁড়িয়ে লেখা। তাপুর জবাব, মশাই ছোটবেলায় ইকির মিকির খেলেছেন তো? তাপু ভদ্রলোককে প্রশ্ন করে। আমিও অবাক হয়ে গেলাম হঠাৎ এই প্রশ্নটা শুনে। ভদ্রলোক ইতস্তত করে হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। তাহলেই ভাবুন, আমরা ছেলেবেলার থেকে সব ছড়া শুনে আসছি, বলে আসছি, কিন্তু কেন লেখা জানি না। তাপু বলে, তারপর আমার দিকে তাকিয়ে বলল, ইতিহাসে প্রথম বিশ্বাসঘাতকতা কে করেছিল? কে আবার? মীর জাফর। উত্তর দিলাম। তাপু তৎক্ষণাৎ হেসে বলল, ওই তো, ইতিহাসে যা শেখানো হয়, ওই যে গান পয়েন্ট, ইতিহাসে 3 মজুমদার বিশ্বাসঘাতকতা প্রথম করেছিলেন। দীনেশচন্দ্র সেন লিখেছেন, ভবানন্দ মজুমদার, লক্ষ্মীকান্ত মজুমদার এবং বাঁশবেয়ারি রাজাদের পূর্বপুরুষ জয়ানন্দ মজুমদার, এই 3 মজুমদার বঙ্গদেশটাকে ভাগবাটোয়ারা করিয়া লইয়াছিলেন, এরূপ প্রবাদ আছে। দীনেশচন্দ্র সেন যে ভবানন্দ মজুমদার ও লক্ষ্মীকান্ত মজুমদারের কথা বলেছেন, তারা হলেন যথাক্রমে নদিয়া রাজবংশ এবং বরিশা সাবর্ণ রায়চৌধুরী বংশের প্রতিষ্ঠাতা। প্রতাপাদিত্যের পরাজয়ের পর আনুমানিক 1606 থেকে পলাশীর যুদ্ধ এবং তারপর থেকে ইংরেজ রাজত্ব পাকাপাকিভাবে কায়েম হওয়া পর্যন্ত সময়কালে দক্ষিণবঙ্গের রাজনৈতিক ওঠাপড়ার ইতিহাসে ওই 2 পরিবারের বিশেষ ভূমিকা ছিল। কিন্তু চামেকাটা মজুমদার? আমি জিজ্ঞেস করি। মোগল সম্রাট জাহাঙ্গীর তার সেনাপতি মানসিংহকে বাংলায় পাঠালেন বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম প্রতাপাদিত্যকে পরাজিত করতে। মানসিংহ জলঙ্গি নদী পেরিয়ে আসতে গিয়ে পড়লেন ঝড়ের কবলে। তখন তাকে সাহায্য করলেন 3 জন বিশেষ প্রভাবশালী ব্যক্তি, এবং তাদের প্রত্যেকেরই পদবি ছিল মজুমদার। তারা হলেন ভবানন্দ মজুমদার, লক্ষ্মীকান্ত মজুমদার এবং জয়ানন্দ মজুমদার। এরা 3 জনই মানসিংহকে সাহায্য করেছিলেন। এদের মধ্যে কৃষ্ণনগরের বাসিন্দা হুগলির কানুনগ দপ্তরের মুহুরী ভবানন্দ মজুমদারকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায়। ভবানন্দ মানসিংহকে নৌকো দিয়ে নদী পার হতে সাহায্য করেন, নিজের বাড়িতে তাকে নিয়ে আসেন ও বিশাল সেনাবাহিনীকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন। ফলে চামচিকির কথাটা মানে যে বিশেষ সুবিধের নয় তা তো বোঝা সহজ। চামে কাটা মানে যার চামড়া নেই বা নির্লজ্জ বেহায়া, আর ইঙ্গিতটি মানসিংহের সাহায্যকারী মজুমদারদের প্রতি। দামোদরের বন্যা তো একটা সময় প্রায় প্রবাদে পরিণত হয়েছিল, তাই কোনো নদীর বর্ষায় ফুঁসে ওঠা বা তার ভয়ঙ্কর রূপকে দামোদর ধেয়ে আসার সাথেই তুলনা করা হয়। আর তাই ঝড় বৃষ্টির রাতে ফুঁসে ওঠা জলঙ্গিকে এখানে দামোদরের সঙ্গে তুলনা করা হয়েছে। মানসিংহ তার বিশাল সেনাবাহিনীর খাওয়া দাওয়ার যে বিপুল আয়োজন তা ভবানন্দ মজুমদার হাসি মুখে করলেও তার বাকশালের কাজের লোকেদের অবস্থার কথাও হয়তো ধরা আছে ছড়ায়। রান্নার ব্যবস্থা করতে তাদের বেলা গড়িয়ে যেত, আর বাংলার ভূঁইয়াকে আক্রমণ করতে আসা মানসিংহকে যে বাংলার মানুষ নেক নজরে দেখবেন না, এটাই তো স্বাভাবিক। আর ভারত সম্রাটের সেনাপতিকে যে ভবানন্দ জামাই আদরে রেখেছিলেন, এইটাও তো বলার অপেক্ষাই রাখে না। এই কাজে খুশি হয়ে 1606 সালে একটি বিশেষ ফরমান জারি করেন জাহাঙ্গীর। সনদসূত্রে নদিয়া, মহৎপুর, মারুবদহ, লেপা, সুলতানপুর, কাশিমপুর সহ 14টি পরগনার অধিকার লাভ করেন ভবানন্দ। 14টি পরগনার পাশাপাশি ভবানন্দকে ডঙ্কা, সিংহাসন সহ একাধিক জিনিসপত্র উপহার দেন চতুর্থ মোগল সম্রাট। এরপরেই নদিয়ার রাজা হন ভবানন্দ মজুমদার। তার পূর্ব নাম ছিল অবশ্যই দুর্গাদাস সমাদ্দার। রাজপদে আসীন হওয়ার পর তার নাম হয় ভবানন্দ মজুমদার। সেই সঙ্গেই নদিয়ার রাজবংশের সূচনাও করেন তিনি। ব্রিটিশ শাসনের সূচনাকাল পর্যন্ত রাজা উপাধি নিয়ে নদিয়া শাসন করেন তার বংশধররা। ভবানন্দের বুদ্ধি ও বিচক্ষণতার স্বীকৃতি স্বরূপ 1608 সালে তাকে কানুনগোই পদে নিযুক্ত করেছিলেন বাংলার তৎকালীন নবাব ইসমাইল খাঁ। বাবা,
আমি তো ভেবেই অবাক। এদিকে ভদ্রলোকের মুখ দেখে বুঝলাম তিনি মনে মনে ভাবছেন, এ আবার কোথায় এসে পড়লাম? বাইরে দুর্যোগ আর ভেতরে ইতিহাসের ক্লাস। ভদ্রলোক একটু গলা ছেড়ে বললেন, আসলে আমাদের বিষয়টা যদি... কথা শেষ হতে না হতেই তাপু বলল, সে তো নিশ্চয়ই। তবে কি জানেন তো, বেলা অনেক হলো, উদর দেবতা কিন্তু জানান দিচ্ছেন। উদর শান্তি তো মন শান্তি, আর মন শান্তি মানেই বুদ্ধির পুষ্টি। তাই চলুন আগে খেয়ে আসা যাক। ভদ্রলোক একটু লজ্জা পেয়ে বললেন, এ মা, ছি ছি, আমি আসলে ঠিক বুঝতে পারিনি। আমি না হয় কাল... ভদ্রলোকের কথা শেষ না হতেই তাপু বলে উঠল, আরে কাল আবার কি? দেখে তো মনে হচ্ছে আপনার ঠিক মতন খাওয়া দাওয়াও হয়নি। আর মশাই, আজ হচ্ছে গিয়ে রান্না পুজো, শুধু মুখে যেতে নেই, গৃহস্থের অকল্যাণ হয়। চলুন চলুন, আমাদের সাথে এক মুঠো পান্তা খেয়ে নেবেন, আসুন। আরে ও বনোয়ারি, এই বনোয়ারি, পিসিমাকে বলো আর একটা পাত বেশি পাততে। ভদ্রলোক প্রায় অপ্রস্তুত, রীতিমতো আমতা আমতা করছে। এদিকে তাপু ভদ্রলোককে প্রায় পাঁজা কোলা করে তুলে নিয়ে খাওয়ার ঘরে নিয়ে যায়। বসবার ঘরে বসে তাপু সিগারেটে একটা শুকটান দিয়ে বলে উঠল, আচ্ছা এবার বলুন তো মশাই, আপনার বাড়িতে কে কে আছেন? আছে বলতে আমি বিপত্নিক, এক পুত্র সন্তান, আর সে থাকে উড়িষ্যার পুরীতে। ওখানে হোটেলের ব্যবসায় আছে। রান্নার ঠাকুর, মালি, ড্রাইভার আর 5 ফরমাস খাটার 2 জন। আর বাড়িতে রয়েছেন আমার 80 বছরের বৃদ্ধা মা আর আমার ভাগ্নে। আর সে এখানে পড়াশোনা করে। আসলে আমার বোনের বাড়ি কৃষ্ণনগরে, আর ভাগ্নের ইচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাস দেবে। ওকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের? না না, ও এখন ফার্স্ট ইয়ার রসায়নে, এই বিদ্যাসাগর কলেজে পড়ে। বেশ, তা তলোয়ারটি হারিয়েছে কবে? কাল সকাল থেকে দেখতে পাই, তন্ন তন্ন করে সমস্ত জায়গা খুঁজেও পাইনি। বাড়ির আশেপাশে খুঁজে দেখেছেন? সে প্রশ্নই নেই। ওই তরবারি ওই ঘরে বহু যুগ ধরে এক জায়গায় রয়েছে, শুধু ক্ষণে ক্ষণে পরিষ্কার করা হয়, তাও আবার আমাদের উপস্থিতিতে। আচ্ছা, এরা সবাই বাড়িতেই থাকে? ম্যানেজার আর স্টেটের 2 জন এই বাড়ির লাগোয়া কোয়ার্টারে থাকে। এদের মধ্যে কাউকে সন্দেহ হয়? সকলেই পুরাতন, কি করে বলি বলুন তো। আপনার কিসের ব্যবসা জানো? মাছের আড়ত, মাইটার খনি। আমার পরম বন্ধু অরুণদের সাথে আধা আধি বকরায়, আর কয়েক জায়গায় কিছু সম্পত্তি ওই স্টেট। আচ্ছা, আপনি কি বলেন, কবে যাওয়া যায় আপনাদের বাড়িতে? আজ বললে অন্যায় হবে, এই দুর্যোগ। আপনি যদি কাল... বেশ, আপনি আপনার ঠিকানা ও ফোন নাম্বারটা দিয়ে যান, আমরা পৌঁছে যাব। আমি ফোন করে... আচ্ছা, তাহলে কি আমার গাড়িটা নেব? না, কোনো প্রয়োজন নেই, 24 নম্বর জিন্দাবাদ। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। এদিকে সকাল থেকে দুর্যোগের মাত্রাটা কিছুটা হলেও কমেছে। ভদ্রলোক এবার ওঠার প্রস্তুতি নিলেন। এবার তাহলে আসি, অনেকটা হালকা লাগছে নিজেকে। গাড়ি আনেননি নিশ্চয়ই? মাথা খারাপ, যা জল আপনাদের আর আমাদের ওখানে জমে, এই অবস্থায় গাড়ি নিয়ে বেরোলে আর দেখতে হবে না। যাক, আপনি আমাকে বাঁচালেন তাপসবাবু। এমনটা বলার দরকার নেই শুভেন্দুবাবু, এখনো কিছু করে উঠতে পারিনি, সবে তো শুনলাম। দেখি আগে সফল হই। নমস্কার। আচ্ছা, নমস্কার। নমস্কার জানিয়ে ভদ্রলোক চলে গেলেন। সদর অবধি বনোয়ারি এগিয়ে দিল। সকালে আজ তাপু এতটা তাড়াতাড়ি উঠেছে যে হালকা প্রাতরাশ সেরে তার বাই উঠল লেক মার্কেট যাবে। লেক মার্কেট কি করতে আবার জিজ্ঞেস করলাম। রাধুবাবু চা অনেকদিন খাইনি। তা চা খেতে ওখানে কি করতে আবার? এখানে কি চায়ের দোকান কম আছে নাকি? আরে ভাই, চল না একবার। অগত্যা কর্তার ইচ্ছায় কীর্তন, চললাম। বাস ধরে লেক মার্কেট পৌঁছালাম।
গিয়ে প্রথমেই রাধুবাবুর চায়ের দোকানে চা খেলাম, সাথে ডিম টোস্ট। চা খেয়ে তাপুর সামনের দিকে হন হন করে হাঁটতে থাকে। সর্দার শঙ্কর রোড পেরিয়ে কিছুটা এগিয়ে গিয়েই প্রতাপাদিত্য রোড। সামনে রাজা বসন্ত রায় রোড আর সর্দার শঙ্কর রোড। বুঝলাম, কিন্তু এগুলো দেখানোর মানে কি? মানে আছে বন্ধু, মানে আছে। বাঙালি ইতিহাস বিস্তৃত জাতি। যে রাস্তা দিয়ে হাঁটছি তার যে ইতিহাস জানবো না? কলকাতা কেন, পশ্চিমবঙ্গে বহু রাস্তা আছে যার ইতিহাস মানুষ জানে না। এমনকি বহু জায়গার নাম কেন হয়েছে জানার চেষ্টাও করে না। আচ্ছা, এই ৮০-র দশকে কজন বাঙালি সুকুমার সেনের বই পড়েছে, কিংবা পরবর্তী প্রজন্মে পড়বে? এটা কিন্তু সত্যিই চিন্তার বিষয়। প্রতাপাদিত্যের সম্পর্কে বা বসন্ত রায় সম্পর্কে শুনেছ কাল, কিন্তু সর্দার শঙ্কর কে ছিলেন? আমি আমতা আমতা করে তাপুর মুখের দিকে তাকিয়ে থাকি। প্রতাপাদিত্যের রাজনৈতিক জীবনের অন্যতম বন্ধু ও সহযোগী ছিলেন শঙ্কর চক্রবর্তী, যার মূল পদবী চট্টোপাধ্যায়। ১৬শ শতাব্দীর শেষ ভাগে হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত দ্বারহাটার কাছে প্রসাদপুর গ্রামে শঙ্কর চক্রবর্তীর জন্ম। ছোট থেকেই তিনি ছিলেন এক প্রতিবাদী চরিত্র। সেই অরাজকতার যুগে তিনি গ্রামের মানুষকে একত্রিত করে নৈরাজ্যের প্রতিবাদ করতে শিখিয়েছিলেন। সম্ভবত সেই কারণেই তাকে সর্দার বলে ডাকত তার অনুগামীরা। পরে তিনি সেই উপাধিতেই পরিচিত হন। সুলতান দায়ুরের মৃত্যুর পর শ্রীহরি মানে বিক্রমাদিত্য ও জানকী বল্লভ মানে বসন্ত রায় যশোরে জমিদারি পত্তন করতে চলে এলেন। তখন তাদের আশ্রয়ে বহু মানুষও এলেন রাজনৈতিক অরাজকতার থেকে নিরাপত্তা পাওয়ার জন্য। শঙ্কর চক্রবর্তীর পরামর্শে প্রসাদপুর ও সন্নিহিত অংশের লোকজনও যশোরে চলে আসেন। শঙ্কর চাকরি নিলেন যশোরের রাজদরবারে। শ্রীহরির ছেলে প্রতাপাদিত্য ছিলেন শঙ্করেরই সমবয়সী। অচিরেই তিনি ও শঙ্কর বন্ধু হয়ে ওঠেন, এবং সে বন্ধুত্ব অটুট ছিল প্রতাপের মৃত্যু পর্যন্ত। ধুমঘাটের যুদ্ধে পরাজয়ের পর প্রতাপাদিত্য বন্দী হলেও শঙ্কর চক্রবর্তী অধরাই থেকে যান। পরে তিনি বারাসাতে চলে আসেন এবং শেষ জীবন কাটান সেখানে। দেখছি বাঙালি বীরেদের কথা তো বাঙালি ভুলতে বসেছে। এটাই দুঃখের। চলো ওই রাস্তায় কিছুক্ষণ বসা যাক, অন্তত ইতিহাস বিস্তৃত রাজা ও তার সাগরেদকে অনুধাবন করা যাক। টাপু আর আমি রাস্তার এক কোণায় বসে ভাবতে থাকি সেই যুদ্ধ, সেই দুর্দণ্ড প্রতাপ রাজা প্রতাপাদিত্যর কথা। দুপুরে ফিরে খাবার খেয়ে টাপু গতকালের ভদ্রলোককে ফোন করল। এবার আমাদের যাত্রা শালকিয়া। কলেজ স্ট্রিট মোড়ে গিয়ে ২৪ নম্বর ধরে শালকিয়া পৌঁছানো হলো। এই বাসটা আবার ভায়া হাওড়া ময়দান হয়ে শালকিয়ায় পৌঁছায়। শালকিয়ায় আমরা নামলাম সীতানাথ বসু লেনে। কিছুটা পথ যেতেই শুভেন্দু বাবুর বাড়ি পড়ল। বিল্লাই বাড়ি যাকে বলে। সামনে বাগান, গায়ে পুকুর। শুভেন্দু বাবু মূল ফটকেই দাঁড়িয়েছিলেন। আমাদের আসতে দেখে সাদর অভ্যর্থনা করে বললেন, আপনাদের পরিচয় কি গোপন রাখবো? সেটা হলে খুব ভালো। যে পরিচয় আপনি দিতে চান তাই দিতে পারেন। আপনার কি এতে অমত আছে মিস্টার কর? আমার মতামতের তো কোনো প্রশ্নই উঠতে পারে না। আপনার কাছে এসেছি, আপনার যা ইচ্ছা তাই হবে, যতক্ষণ না আমার কাজের সঙ্গে ঠোকাঠুকি বাঁধে। এসব সামান্য ব্যাপারে আমার কিছু এসে যাবে না, জানবেন। বেশ, তবে আপনার আসল নামই থাকবে। কেবল কেন এসেছেন ও আপনার আসল পরিচয়টা কি তা কিন্তু কাউকে জানানো হবে না। তবে তবে অপূর্ব বাবুর ক্ষেত্রে কি করা যায়? কিছু একটা আগরওয়াল বানিয়ে দিন। কথাটা আমার ঠিক মনোপুত হলো না। ভেতরে ভেতরে রাগে গজগজ করতে লাগলাম, কিন্তু কিচ্ছু করার নেই। ভেতরে প্রবেশ করতে দেখা হলো শুভেন্দু বাবুর ম্যানেজার দয়াময় বাবুর সাথে। বয়স ওই 40-এর কোটায়, গায়ের রং মাজা, লম্বায় 6.25 ফুট হবে, বলিষ্ঠ চেহারা, ছোট ছোট গোল গোল দুটো চোখ, চোখের দৃষ্টি ভোঁতা, দাড়ি কামানো, সরু পাকানো গোফ, পরনে সাধারণ ধুতি পাঞ্জাবি। শুভেন্দুবাবু পরিচয় করিয়ে দিলেন। ইনি তাপস কর, আমার বন্ধু, আর ইনি অত্যন্ত ধনী ব্যক্তি রাকেশ আগরওয়াল। আমি তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। কিচ্ছু বলার নেই।
বুঝলাম এই অবাঙালি সাজানো হচ্ছে তাপুর ফিকির, যাতে আমি কোনো কথা বলতে না পারি। আর ইনি দয়াময় বাবু, আমার ম্যানেজার। আমরা প্রত্যেকেই নমস্কার সারলাম। আমরা গিয়ে বসলাম বসবার ঘরে। এমন সময় শুভেন্দুবাবু একটা প্রস্তাব দিয়ে ফেললেন। বলছি, যদি কিছু মনে না করেন, ওই আসা যাওয়া করে তদন্ত করার থেকে যদি আপনারা কদিন একটু থেকেই যান, তাহলে বোধহয় কাজের একটু সুবিধেই হবে। সমস্যার সমাধান হলে 3 দিনে হবে, নতুবা নয়। উত্তম প্রস্তাব। তবে আজ নয়, কাল বরং বেলার দিকে আসা যাবে। আচ্ছা, তবে তাই হোক। এদিকে আমি নিশ্চুপ, কারণ তাপুর পাল্লায় আমাকে অবাঙালি হতে হলো। এদিকে বসবার ঘরে 3 পেয়ালা চা আর কিছু মুখরোচক এলো। চায়ে চুমুক দিয়ে তাবু বলল, চা শেষ করে আপনার বাড়িটা একটু ঘুরে দেখা যাক। মাথা নেড়ে শুভেন্দুবাবু সম্মতি দিলেন। তাবু বলল, আগে মূল ঘরটা ঘুরে দেখা যাক। সেই মতো মূল ঘরে প্রবেশ করা হলো। সুন্দর ঘর, বড়লোকি ব্যাপার, পেল্লাই পালঙ্ক, ঘরের চারিদিকে রকমারি আসবাবপত্র। পালঙ্কের গায়ে রয়েছে সিন্দুক। ঘরে একটা টি টেবিল, সোফা সেট আর একটা আরাম কেদারা। এই ঘরে কি একা ঘুমান? সে আর উপায় কি, গিন্নি গত হয়েছেন মানে বছর 5 হলো, সেই একা। জিনিসটা কখন চুরি যায়? সেটা বলতে পারবো না। আসলে গিন্নি চলে যেতে একটু ডিপ্রেশনের শিকার হই, আর সেই থেকে রাতে ডাক্তারের কথা মতো রোজ রাতে ঘুমের ওষুধ খাই। আমি রাত 10টার মধ্যেই শুয়ে থাকি, উঠি ভোর 4টে। উঠে বাড়ির কিছু কাজ সেরে রান্নার ঠাকুর ঘরে যাই, উঠে বাড়ির কিছু কাজ সেরে স্নান সেরে ঠাকুর ঘরে যাই, একটু পূজা অর্চনা করি। এই 6টা থেকে কাজে নেমে যাই। অত ভোরে আর কে ওঠেন? আগে মা উঠতেন, এখন আমার বকাবকিতে ওই 5:30টার দিকে ওঠেন। আর বাড়ির কাজের লোকজন সব ওই 5টার দিকেই উঠে যায়। ম্যানেজার বাবু 4:30টার মধ্যে রেডি হয়ে আড়তে চলে যান। আচ্ছা, সকালে ঘুম থেকে উঠে কি কি করেন? মাঝরাতে কি ওঠা অভ্যাস আছে? না, ওই যে ওষুধ খেয়ে 10টায় বিছানায় যাই, চোখ খুলে একবারে 4টে, উঠে একটু জল খাই, ব্যাস নিজের কাজে নেমে যাই। রাতে কি দরজা বন্ধ থাকে? ভেজানো থাকে আমার আর মায়ের। কখন যে কি হয় বলা তো যায় না। ঘুম থেকে উঠে ঘরের আলো জ্বালান? ধুস, অত সকালে আলোকে জ্বালায়? জিরো জলে বাড়ির বিভিন্ন ঘরের জায়গায়, ওতেই কাজ মিটে যায়। তা হয়েছে কি, সেদিন মানে পরশু দিন ওই পুজো সেরে এসে চায়ে চুমুক দিয়ে ব্যবসার কাগজপত্র ওল্টাচ্ছি, হঠাৎ সিন্দুকের ওপরে নজর গেল। দেখেই তো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড়। ভাদ্র মাস, ভয়ে চিন্তায় আমার হাত পা ছিঁটিয়ে যায়। স্তম্ভিত ফেরে বেলা 8টায়। মা এসে আমার হুঁশ ফেরান। মাও এসব মানে কাণ্ড কারখানা দেখে হতবাক। বুঝলাম। আপনার এই ঘরটা পরিক্রমা করতে হবে কালকে। যাক, আপনার মায়ের ঘর আর ভাগ্নের ঘর দেখা যাক। চলুন। কথা মতো আমরা প্রথমে শুভেন্দু বাবুর মায়ের ঘরে গেলাম। আমি তো এখন বিশ্বের সুনামধন্য বোবা, অগত্যা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। শুভেন্দু বাবু ওর মায়ের সাথে পরিচয় করালো যে আমরা হচ্ছি ওর বন্ধু। আমরা প্রণাম করলাম। আমি যে আগারওয়াল সেটা শুনে ওনার মায়ের যে হঠাৎ করে ভোজপুরি বলার শখ জাগবে, সেটা আমি কল্পনাও করতে পারিনি। কাইসান বা? কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। এদিকে তাপুও নিরুত্তাপ। সে তার মতো চোখ ঘুরিয়ে ভালোভাবে ঘরটাকে নিরীক্ষণ করছে। অবশেষে শুভেন্দু বাবু তার মাকে নিরস্ত্র করল। যাক বাবা, এ যাত্রায় তো বেঁচে গেলাম, কিন্তু আগামীকাল যে কি হবে সেই ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার তাপু শুভেন্দুবাবুকে ইশারা করে অন্য ঘরে যাওয়ার আহ্বান করলেন। এবার আমরা গেলাম শুভেন্দুবাবুর ভাগ্নের ঘরে। চারিদিকে ছড়িয়ে রয়েছে বইপত্র,
যা সাধারণত অকৃতদার ছেলেদের ঘরে হয়ে থাকে। তাপু ঘরে বেশিক্ষণ থাকল না। আপনার ভাগ্নেকে দেখতে পেলাম না তো। কলেজে গেছে বোধহয়। কোথায় বাড়ি? বাঁকুড়া। আপনার বোন আসেন না? আসে কালে ভদ্রে। আসলে বোন আমার বিধবা, লাভ ম্যারেজ করে বিয়ে করে। আমরা মেনে নিইনি। বাবা খুব রাশভারী মানুষ ছিলেন, তিনি এসব পছন্দ করতেন না। বছর সাথে হলো ভগ্নিপতি গত হয়েছেন, তাই ওর এই অবস্থা দেখে আমি ভাগ্নেকে এখানেই নিয়ে চলে আসি, আর মাসে 1000 টাকা মাসোহারা পাঠাই। আপনার সাথে যোগাযোগ ছিল তাহলে? হ্যাঁ, আসলে বিয়ের পর ওরা বাঁকুড়ার অন্ডায় চলে যায়। ওখানেই এক মাইকার খনির ম্যানেজার ছিল ওই আমার ভগ্নিপতি। জানেন তো, ওসব খনিতে বেশি দিন কাজ করলে হয় পক্ষাঘাত বা নানান রোগ হয়, আবার অকাল প্রয়াণও হয়। তা একদিন ওই মাইকার খনি কিনতে গিয়ে তখন ওকে দেখি, তারপর ধীরে ধীরে যাতায়াত। আপনার বাবা জানতেন? প্রথম দিকে নয়, শেষের দিকে জানতে পারেন, তবে কিছু বলেনি। হাজার হোক মেয়ে তো। আপনার বাবা কবে মারা যান? বছর 8 আগে। তবে বাবা মারা যেতেই বোনের আসা যাওয়া। বুঝলাম। আজ তাহলে আসি শুভেন্দুবাবু, আমার আবার একটু কাজ আছে। এতক্ষণে হাঁফ ছেড়ে বাঁচলাম। যাক, আমাকে আর বোবা সেজে থাকতে হবে না। সীতানাথ বসু লেনের সংলগ্ন হরিমোহন মুখুজ্জে লেন ধরল তাবু। বুঝতে পারছি না কোথায় যাচ্ছে। এই যে মিস্টার, আমাকে কি বলা যাবে কোথায় যাওয়া হচ্ছে? এতক্ষণ তো আমাকে অবাঙালি আগরওয়াল সাজিয়ে রেখেছিলিস, এবার তো বল। দেখো না কোথায় যাচ্ছি, চুপ করে থাকো, নইলে যেখানে যাচ্ছি সেখানে তোমাকে ভেঙ্কটেশ আইয়ার সাজিয়ে দেবো। অগত্যা চুপচাপ এগিয়ে চললাম। হরমোহন মুখার্জি লেন পার করে আমরা এসে পৌঁছালাম শশীভূষণ সরকার লেনের 21 নম্বর বাড়িতে। বৃদ্ধ ভদ্রলোক, চোখে কম দেখেন। নাম ডাক্তার শম্ভুচরণ পাল। কেমন আছেন স্বয়ম্ভুবাবু? চিনতে পারছেন? আমি তাপস, মুক্তরামবাবু স্ট্রিটে। শম্ভুবাবু হেসে সম্মতি দিলেন। তাপু এবার তার পরিচয় দিতে লাগলো। তারকেশ্বর সত্যাগ্রহ মামলা জানো? হ্যাঁ, জানি তো। 10ই জুন 1924 মঙ্গলবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে হয়েছিল। হাওড়া থেকে মধ্যমণি ছিলেন এই ভদ্রলোক। শুধু তাই নয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাওড়া কংগ্রেসের সভাপতি ছিলেন। এই ভদ্রলোক ছিলেন কোষাধ্যক্ষ। শরৎবাবুর একটি কুকুর ছিল, নাম ছিল ভেলো। তার চামড়া ট্যান করে রেখে দিয়েছিলেন বসবার ঘরে। শম্ভুবাবু যেতে তাকে ওই ট্যান দেখিয়ে কেঁদে উঠেছিলেন শরৎবাবু। কি শম্ভুবাবু, ঠিক বলছে কিনা? শম্ভুবাবু মুড়ি ও কুচি কুচি করে কাটা আদা চিবোতে চিবোতে বললেন, এখন এসব কে মনে রাখে ভায়া? সবাই ভুলে যায়। হয়তো ভবিষ্যতে শম্ভুচরণ পাল বলে কেউ ছিল, সেটাই লোকে জানবে না। বুঝলে, স্বাধীনতার পর হাওড়া জেলার প্রথম সংবাদপত্র হাওড়া বার্তা 1952 থেকে আজও স্বমহিমায় চলছে। কাগজের কথা শুনে রীতিমতো চমকে যাই। চমক ভাঙে শম্ভুবাবুর কথায়। চলছে কোনো মতে। এখন চোখের দৃষ্টি ঠিক গোচরে নেই, আর বীরেন ডাক্তার ওই চেম্বার করে যতটা পারে করে। সে সাহিত্য সভা নেই, তবে পাঘার উপর ভরসা আছে। ওই পারবে কাগজ আর আমার নাম বাঁচিয়ে রাখতে। এর মধ্যেখানে একজন কিশোর এসে হাজির। বুঝলাম এই সেই বাঘা। সেও বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। কথায় কথায় জানতে পারলাম শুভেন্দুবাবুর ভাগ্নে হলো তার বন্ধু। বন্ধু বলতে এক শ্রেণী, কিন্তু ওর হলো রসায়ন আর বাঘার হচ্ছে জীববিদ্যা।
তবে গেলবারে চুড়ুই ভাতি করতে ওদের ওদিকে কলেজ থেকে ওদের ওখানে গিয়েছিলাম। যাক, বাঘাকে হাতে রাখতেই বলে ফেললাম, ভবিষ্যতে কাগজটা তো তুমিই চালাবে হে। আমার কথাটা মাথায় রেখো, ঠিক আছে? যোগাযোগ করো, আমিও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করি। বাঘা নীরবে ঘাড় নাড়ল। এবার তাবু অন্য প্রসঙ্গে গেল। সে শম্ভুবাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনারা তো পুরনো বাসিন্দা, তা আপনাদের পাশের পাড়ায় শুভেন্দু রক্ষিতকে চেনেন? হ্যাঁ, চিনি বই কি, ভালো পরিবার। তবে মাঝে ওই বাপের সাথে কি নিয়ে যেন ঝামেলা হয়েছিল। ঝামেলা? কি নিয়ে ঝামেলা হয়েছিল? ওই যে সম্পত্তি নিয়ে। সম্পত্তি নিয়ে? কিন্তু উনি তো একটাই ছেলে। শম্ভুবাবু হেসে ফেললেন। বোন কোথায় যাবে? এই কথা শোনার পর তাপু আর কথা বাড়ায়নি। হাওড়া বার্তার সাম্প্রতিক সংখ্যা নিয়ে আমরা ওখান থেকে প্রস্থান করি। রাস্তায় তাপু আর কোনো কথা বলেনি। বাড়ি ফিরে চিন্তিত মুখে আরাম কেদারায় বসে সিগারেটে টান দিতে থাকে। শুধু আমি যখন ব্যাগ গোছাই তখন শুধু বলে যে বেশি কিছু নেবার দরকার নেই, একদিনের নিলেই হবে। বাবা, এই বলল 3 দিন, এখন বলছে একদিন। কে জানে কি হচ্ছে। মাঝরাত অব্দি তাবু ভেবেই কাটালো। মাঝে শুধু একবার খেতে উঠেছিল। বুঝলাম আজকে ও কোনো কথা বলবে না। অগত্যা চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। ভোর হতেই কোনো মতে চা খেয়ে 24 নম্বর ধরে চলে গেলাম শুভেন্দু বাবুর বাড়িতে। বাড়ির মূল ফটকে দেখি দয়াময় বাবু দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে তাপু জিজ্ঞেস করে, কি আজকে আড়তে যাওয়া হয়নি? ভদ্রলোক হালকা হেসে বলে, সব দিন যাওয়ার প্রয়োজন হয় না, আজ একটু এদিকে রয়েছি। আসলে আজ একটু বাড়ি যাব। কোথায় বাড়ি আপনার? বাঁকুড়ায়। কত বছর রয়েছেন এখানে? তা হয়ে গেল 9 করে 10 বছরের বেশি হলো। কর্তার বাবার আমল থেকে? ওখানে আমি বছর 1.5 ছিলাম। শুভেন্দু বাবু কি করছেন? আপনাদের অপেক্ষায় আছেন। কখন যাচ্ছেন? ওই রাত 12টা 5 ট্রেন। এইটুকু কথা বলে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আমার তো আবার মেজাজটা গেল বিগড়ে, কারণ আবার আমাকে বোবা সাজতে হবে। শুভেন্দুবাবু আগের দিনের মতো সাদর অভ্যর্থনা করলেন। বললেন আগে চা জল খাবার খেয়ে তারপর কাজে নামতে। যাই হোক, বেলা তখন 7:30 বাজে। পেটে ছুঁচোয় ডন মারছে। গরম গরম লুচি, আলু চচ্চড়ি সহ চা খেয়ে কাজে নেমে পড়লাম। প্রথমেই আমরা শুভেন্দুবাবুর ঘরে গেলাম। ঘর থেকে শুভেন্দুবাবু চলে গেলেন। রইলাম আমি আর তাপু। ঝটপট ঘরের দরজা বন্ধ করে দে। তাপু বলে উঠল। আমি দরজা বন্ধ করে পিছন ফিরে দেখি তাপু সেখানে নেই। হ্যাঁ রে, কোথায় তুই? খুঁজে দেখো। শব্দ কিন্তু ঘরের ভেতর থেকেই আসছে। তাহলে কোথায়? হঠাৎ করেই সে আমার সামনে এসে দাঁড়ালো। কোথায় ছিলি? এদিকে আসো। এই বলে সে আমাকে সিন্দুকের কাছে নিয়ে যায়। অবাক কাণ্ড, দেখি তাপু সিন্দুকের পেছনে যেতেই অদৃশ্য। আমি ওকে অনুসরণ করতে দেখি সিন্দুকের পেছনে দিব্যি সে বসে আছে, কিন্তু বাইরে থেকে দেখে বোঝবার একেবারে জো নেই। এইবার তাপু আমাকে নির্দেশ দেয়, চট করে পকেট থেকে ছোট্ট টর্চটা দাও তো। সে টর্চ নিয়ে সিন্দুকের পেছনের দেওয়ালটা দেখতে থাকে। তারপর পকেট থেকে স্বর্ণা বার করে কি যেন একটা দেয়াল থেকে নেয়। সিন্দুকের বাইরে এসে দেখায় একটা চুল, কালো চুল। সেটা সে পকেট থেকে এক টুকরো কাগজ বের করে চালান করে দেয় পকেটে। চোর এই ঘরেই ছিল, অপেক্ষায় ছিল। সে এখানকার ঘরের লোক।
সে ভালো করেই জানতো সিন্ধুকের পিছনে লুকোনোর জায়গা আছে, তাই সেখানে অপেক্ষা করছিল। তাপু বলে, আমি জিজ্ঞেস করলাম, তবে ওই মাথার চুলটা? আমার সন্দেহ এসেছিল, যখন কেউ এখানে থাকবে, যদি সে দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকে তাহলে সে সিন্ধুকের পেছনের দেওয়ালে হেলান দেবে। আর দেওয়ালে ভেলভেট দেওয়া আছে, যাতে কোনো মতেই সিন্ধুকের ঘষা দেওয়ালে না লাগে। হেলান দিলেই কিছু নিদর্শন থাকবেই। হ্যাঁ, চলো, এখানকার কাজ আপাতত শেষ। এই বলে আমরা ঘর থেকে প্রস্থান করলাম। আমাদের পরবর্তী গন্তব্য শুভেন্দু বাবুর ভাগ্নের ঘর। ঘরে ঢোকার আগে শুভেন্দু বাবুকে ডেকে নেওয়া হলো। আমরা তিনজন ভাগ্নের ঘরে ঢুকলাম। শুভেন্দু বাবুর ভাগ্নে ঘরেই ছিল। অমূল্য, এরা আমার বন্ধু, এখানে এই কদিন এসেছে, তা তোর সাথে আলাপ করাতে নিয়ে এলাম। আমরা একে অপরকে নমস্কার প্রতি নমস্কার করলাম। অমূল্যের মুখের কোণায় একটু হাসি লেগে রয়েছে। তাপুও মুচকি হাসে। ঘর ছড়িয়ে ছিটিয়ে বইপত্র, টেবিলে নানা রকম জিনিস, সাদা সাদা সমস্ত কিছু ছড়িয়ে রয়েছে। আমার তো কথা নেই। তাপু বলল, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। তাপু এদিক ওদিক চোখ বুলিয়ে বলল, যাক, তোমার পড়াশোনায় ব্যাঘাত ঘটালাম, পরে আবার দেখা হবে। এই বলে একে অপরে হেসে চলে এলাম। তাপু বাড়ির এদিক ওদিক সব দিকটাই ঘুরে দেখতে লাগলো, আর মাঝে মধ্যে একটা কবিতা বলতে লাগলো। তোমার ওই চুলে দেখেছিলাম মায়ার কারুকাজ, সেই মায়াতে বিভোর আমি, স্পন্দিত হয়ে আজ। বুঝলাম ও চুল তত্ত্ব নিয়ে রয়েছে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পাট বেলা 12টার মধ্যে চুকিয়ে আমরা বিশ্রাম নিচ্ছি। তাপু বিছানায় শুয়ে ফোঁস ফোঁস করে ঘুমাচ্ছে। আমিও চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছি। কখন যেন চোখটা লেগে যায়। ঘুম ভাঙে তাপুর ডাকে। বিকেল 4টে বাজে। চা হাতে নিয়ে তাপু দাঁড়িয়ে, তার সাথে হাতে একটা খাম। আমি চোখ কচলাতে কচলাতে বললাম, হাতে ওই সাদা খামে কি? আমাকে তো জানো বাছা, আমি একজন খেয়াল। কথাগুলো যা বলি তার অধিকাংশই হিয়ালে। আমার যত খবর আসে ভোরের বেলা পুব দিয়ে, পেটের কথা তুলি আমি পেটের মধ্যে ডুব দিয়ে। তাপু কবিতার ভঙ্গিতে জবাব দেয়। তারপর আমার হাতে সাদা খামটা এগিয়ে দেয়। খামটা হাতে নিয়ে খুলে দেখে তাতে লেখা, তাপস বাবু বৃথা পরিশ্রম অন্বেষণ, মল্লরাজার কোলে রয়েছে গোপীনাথের ধন। এর মানে কি? সমস্যার সমাধান যে ঘরের দৌড়ে এসে করা নারে বুঝতে পারি। আসামি নিজেই জানিয়ে দিল সমস্যার সমাধান। হ্যাঁ, যাক, এখন রেস্ট নাও, রাতে যাব এক জায়গায়। রহস্য যে সমাধানের পথে তা আর বুঝতে বাকি রইল না। অগত্যা খেয়ে দে বাঙালি যা সরি গেলাম। শুধু সন্ধেবেলায় হরগঞ্জের বাজারে গেলাম, বাঁধাঘাটের কাছে। ওখানে গিয়ে শালকিয়ার বিখ্যাত বড় মা মানে বড় শীতলা মায়ের দর্শন করলাম। মাঘী পূর্ণিমাতে এখানে শীতলা মায়ের স্নানযাত্রা বিখ্যাত উৎসব। অলিগলিতে অনেক শীতলা মা আছেন, তাদের বিভিন্ন নাম, মেজমা, সেজমা প্রমুখ। তারা বিরাট শোভাযাত্রা সহ এখানে মিছিল বের করে। দেশ বিদেশ থেকে বহু ভক্তের সমাগম হয়। সেদিন এখানে স্থানীয় অফিস কাছারি বিদ্যালয় সমস্ত কিছু বন্ধ থাকে। রাস্তাঘাটে শুধু মানুষেরই মাথা। যাই হোক, মাকে দণ্ডবধ দিয়ে চলে এলাম। ফেরার পথে চৌরাস্তায় ব্রজনাথের মিষ্টির দোকানে সিঙ্গারা মিষ্টি খেয়ে এবার রাতের প্রস্তুতি। রাত তখন 8:30। তাপু হঠাৎ করে শুভেন্দু বাবুকে বলল, আমার একটু বাড়ি যাওয়ার প্রয়োজন আছে। কথাটা শুনে শুভেন্দু বাবু যেন অথই চলে। তাকে নিরস্ত্র করে তাপু বলল, চিন্তা করবেন না, আপনার তরবারি আমি খুঁজে দেব। নেহাত
প্রয়োজন তাই। তাহলে একটু খাওয়া দাওয়া করে যান। তার কোনো প্রয়োজন নেই। 24 পেলে ভালো, না হলে বাধাঘাট গিয়ে লঞ্চ পার করে কিছু একটা করে হেঁদুয়া। ঠিক আছে, দেখুন। আমরা তো শুভেন্দুবাবুর বাড়ি ছাড়লাম। সীতানাথ পশু লেনে এসে ভাগ্যক্রমে 24 নম্বর পেয়ে গেলাম। দয়াময় বাবু আমাদের এগোতে এলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, একটা স্টপেজ আসতেই নেমে গেলাম। নন্দীবাগানে নামলাম কেন বোধগম্য হলো না। নেমেই তাপু হন হন করে হাঁটতে থাকে। কোথায় যাচ্ছে কে জানে। কিছুক্ষণ বাদে দেখলাম আবার শম্ভুচরণের বাড়ি। দরজায় কড়া নাড়তে বাঘা, মানে যার ভালো নাম সুজিত, সে এসে দরজা খোলে। সব ঠিক আছে তো? তাপু জিজ্ঞেস করে। বাঘা হেসে বলে, বন্দোবস্ত পাকা। শম্ভুবাবু এবার শোবেন বলে ঠিক করছিলেন। শম্ভুবাবুর ছেলে বীরেন পালের সাথে আলাপ হলো। নির্বিবাদী নিরীহ লোক। দেখলাম রাতের আহারের ব্যবস্থা শম্ভুবাবুর বাড়িতে। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আর তাপুকে তো আমি চিনি, ওকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। উত্তর আসবে আঁকা বাঁকা, নইলে নিশ্চয়। অগত্যা রাতের আহারটা উদরপূর্তি করা যায়। রাত তখন 11টা। তাপু বাঘাকে জিজ্ঞেস করলো, বাস ছাড়া আর কিভাবে হাওড়া স্টেশন যাওয়া যায়? মেইন রাস্তা খুব একটা ধরতে না হয়। বাঘা উত্তরে বলে, হেঁটে যেতে পারবেন তাপুদা? বিলক্ষণ, ভিতর ভিতর দিয়ে চলে যাব। তাপু হেসে বলে, তারপর আমার দিকে তাকিয়ে বলে, আফটার ডিনার ওয়াক আ মাইল। মনে মনে ভাবছিলাম এমনি সময় জ্ঞানগুলো কোথায় থাকে। যাক, 11টার কিছু পরে আমরা ভেতরে ভেতরে হাঁটতে শুরু করলাম। বেশিক্ষণ লাগলো না। মিনিট 15-র মধ্যে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। কিন্তু স্টেশনে গেলাম না। বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসগুলোর পাশে দাঁড়ালাম, পাছে কেউ দেখে ফেলে এমন ভাব। ঠিক 12টা নাগাদ আমরা সাবওয়ে ধরে হাওড়া স্টেশনে ঢুকলাম। আমরা হন হন করে এগিয়ে চললাম। তাপু আমাদের বলেছিল মাথা নিচু করে চলতে। সেই মতো আমরা হাঁটতে লাগলাম। হঠাৎ করে একটা কম্পার্টমেন্টে উঠলাম। আমাদের সিট রিজার্ভ করা ছিল। আমি বললাম, তার মানে ব্যবস্থা পাকা, মানে সিট রিজার্ভ করা? আমার কিন্তু বেশ উত্তেজনা হচ্ছে। থাক, আর উত্তেজিত হয়ে কাজ নেই। 12টা 10 বাজে, চুপচাপ শুতে যাও। কাক ভোরে নাবা। ট্রেন চলছে, হাওড়া আদ্রা এক্সপ্রেস। তাপু আর বাঘা দিব্য ঘুমাচ্ছে। আমার উত্তেজনাতে তেমন ঘুম নেই, তবে 2টোর পরে ঘুম আসে। কারণ 2:05 ট্রেন খড়াপুরে এসে থামে। 5 মিনিট দাঁড়াবে, তাই জানালা দিয়ে হাত বের করে চা খেয়ে নিলাম। তারপর ট্রেন ছাড়ার পর চোখটা লেগে যায়। ঠিক ঘুম ভাঙে তাপুর ডাকাডাকিতে। তখন বাজে 4:15। ঠিক 4:22 ছাতনায় নামলাম। ভোর রাতে শরৎকালে এই সময়টা একটু গা ছ্যাঁত করে ওঠে। স্টেশনে নেমে চা পান করে আমরা চললাম গন্তব্যে। যদিও তাপুর কাছে গন্তব্য, আমার কাছে অনির্দিষ্টকালে যাত্রা। আমরা বসে আছি শুভেন্দুবাবুর বৈঠকখানায়। গোলবাড়ি থানার বড়বাবু সৌমেন দত্তও রয়েছেন। শুভেন্দুবাবুর মা রয়েছেন, রয়েছে বাঘা, কাজের লোক, ড্রাইভার মালি এবং অমূল্য। তাপু এবার ঘটনার জবনিকা টানার দিকে। যাক, সকলে এসে গেছেন, আমি আমার বক্তব্য শুরু করি। কেমন? সকলে সম্মতি দিল। শুভেন্দুবাবু আমার বাড়ি এসেছিলেন। এসে বলেন যে তার পরিবারের মূল সম্পদ বঙ্গবিজয়ী মহারাজ প্রতাপাদিত্য রায়ের বহু রত্ন খচিত তরবারি চুরি গিয়েছে।
প্রতাপাদিত্য রায় যে বড় বীর ছিলেন, যারা জানেন তারা বোঝেন। কলকাতায় মাত্র একটা রাস্তা ছাড়া কিছুই নেই। এদিকে মহারাষ্ট্র, রাজস্থানে তাদের বীরদের নিয়ে জয়গাথা চলছে। সেখানে অন্ধকারে হারিয়ে গিয়েছেন প্রতাপাদিত্য রায়। যাক, এ তর্ক বিতর্ক অন্য সময় চলবে, আসল কথায় আসা যাক। আমি তো চিন্তায় হাল ছেড়ে দিয়েছি, তবে মনে মনে এই আশায় ছিলাম ওই জিনিস এত তাড়াতাড়ি লোপাট হবে না। আর যদি চুরি ডাকাতি হতো তাহলে শুধু ওই তরোয়াল নিয়ে কেউ যেত না। এমনি প্রতাপাদিত্যের মূল্য কেউ জানে না, তার উপর ওই তরবারি। যাক, ওনার বাড়িতে পরিচয় ভাঁড়িয়ে এলাম। তাতে খুব একটা সুবিধে হলো না, কারণ একজন আমাকে চিনে ফেলেছিল। কে? অমূল্য। বিদ্যাসাগর কলেজে পড়ে আর মুক্তরামবাবু স্ট্রিটের তাপস করকে চিনবে না তাই কি হয়? তারপরে কাসিম বাজারের গুপ্তধন, কাগজে প্রকাশ, চিনতে না পারাটা অস্বাভাবিক। যাক, শুভেন্দুবাবুর বাড়িতে সিন্দুক দেখতে গিয়ে আমার একটা জিনিস চোখে পড়ল। সিন্দুকের পিছন দিকটা একটা মানুষ ভালোভাবে গা ঢাকা দিতে পারে, কিন্তু আমার হাতে এলো একটা চুল। হ্যাঁ, কালো চুল, দেওয়ালে লাগানো ভেলভেটে। হয়তো অপরাধী ঠেস দিয়ে বসেছিলেন। তা চুলের মধ্যে একটি বিশেষ ধরনের সুবাস, তেলের গন্ধ পাই। তেল কম বেশি সবাই মাখেন, কিন্তু ফুল বিজ্ঞানীর সাধের কারখানায় তৈরি তেল কজনই বা মাহাত্ম্য জানে, যদি না সে রসায়নের ছাত্র হয়। কি অমূল্যবাবু? কি যাতা বলছেন? যাতা আমি বলি না, তুমি রসায়নের ছাত্র, আর তোমার ঘরে ওই ক্যান্থারাইডিং তেল আমি দেখেছি। আরে এটাই তো স্বাভাবিক, অত বড় মানুষ ভারতবর্ষে খুব কম জন জন্মেছিলেন। আপনারা যাকে আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায় বলেন, তার ডাক নাম ছিল ফুলু, আর ওনার প্রতিষ্ঠিত কারখানার নাম বেঙ্গল কেমিক্যাল, আর সেখানেই তৈরি হয় এই তেল। চুরি যাওয়ার রাতে অমূল্য সেই সিন্দুকের পিছনে লুকিয়েছিল। সে জানত তার মামা রাতে ঘুমের ওষুধ খেয়েই ঘুমায়, তাই মাঝরাতে সে চুপি চুপি সেই ঘরে প্রবেশ করে। সৌমেন বাবু বলে ওঠেন, সে তো রাতেই কাজ বাগিয়ে চলে যেতে পারতো। পারতো, কিন্তু করেনি, কারণ শুভেন্দুবাবুর পাশের ঘর অমূল্যর। যদি খানা তল্লাশি হয় তখন? এইবার অমূল্য বেশ উত্তেজিত হয়ে বলে, আমি অনেকক্ষণ সহ্য করছি, তাহলে তরোয়াল সরিয়ে রাখলাম কোথায়? হ্যাঁ, তোমার সাগরেদদের কাছে, যার গোলবাড়ি থানাতে আঁশ ছাড়ানো হচ্ছে। আমি পুরোটা বলিনি। অমূল্যর প্রতি সন্দেহটা আমার হয় প্রথমত চুলের গন্ধ, দ্বিতীয়ত আমাকে লেখা হেঁয়ালি চিঠি। তা ওটা যে আমিই লিখেছি তার প্রমাণ কি? রোশো বলছি। চিঠিটায় লেখা তাপসবাবু বৃথা পরিশ্রম অন্বেষণ, মল্ল রাজার কুলে রয়েছে গোপীনাথের ধন। বুঝলাম আমাকে চিনতে একজনই পারে, সে অমূল্য, কারণ বিদ্যাসাগর কলেজ ও মুক্তরামবাবু স্ট্রিট, আর তারপরে চুল, যার গন্ধ যে তেলে, সেই তেল অমূল্যর ঘরে। তা আপনি কি বলছেন? আনন্দবাজার পৃথিবীতে একজনই পড়ে, আর যার ঘরে আপনি আনন্দবাজার পাবেন তার মানে তাহলে সেই চুরি করেছে? না, তবে পূর্ণাঙ্গ মানুষ মেঝেতে বসলে তার উচ্চতা 2 হাতের মতন থাকে। যদি সে 6 ফুটের মতন লম্বা হয়, আমি সিন্ধুকের পিছনটা দেখেছি। আর তৃতীয় কথাটা ওই হেঁয়ালি। মল্লরাজার ভূমি কি বোঝায় সোমেনবাবু? বাঁকুড়া। তাহলে মল্লরাজার কোলে মানে মল্লরাজার জায়গা বাঁকুড়া। আর গোপীনাথ, অমূল্য ভেবেছিল ওই নাম ভারিয়ে আমাকে চড়কি পাক দেবে, কিন্তু সেগুড়ে বালি। কারণ প্রতাপাদিত্যের বাবা শ্রীহরি অর্থাৎ বিক্রমাদিত্য। প্রতাপাদিত্যের বাবা বিক্রমাদিত্য শ্রীহরি ছিলেন কায়স্থ এবং বাংলার আফগান শাসক দাউদ খান কররানীর অধীনে একজন প্রভাবশালী রাজকর্মচারী। দাউদ কররানী প্রধানমন্ত্রী লোদি খানকে হত্যা করেন এবং রাজক্ষমতা বলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করেন। দাউদ খান কররানী তাকে বিক্রমাদিত্য উপাধি প্রদান করেন এবং মৃত জমিদার চাঁদ খানের জমিদারি তাকে দান করেন। উল্লেখ যে চাঁদ খানের কোনো বংশধর ছিল না। দাউদ খানের পতনের পর শ্রীহরি বিপুল সংখ্যক সরকারি সম্পদের মালিক বনে যান। শ্রীহরি 1547 সালে বাত্তর এলাকায় যান এবং সেখানে নিজেকে মহারাজা বিক্রমাদিত্য হিসেবে ঘোষণা করেন। বৈষ্ণব ধর্মমতে পিতা মাতা তার নাম রেখেছিলেন গোপীনাথ। 1584 খ্রিস্টাব্দে অতি অল্প বয়সে শ্রীহরি বিক্রমাদিত্যের ঔরসে বসু কন্যার গর্ভে একটি সন্তানের জন্ম হয়।
তার নাম রাখা হয় প্রতাপ গোপীনাথ। এই প্রতাপই বিশ্ববিস্তৃত বঙ্গদেশের মহারাজা প্রতাপাদিত্য। যুবরাজ অবস্থায় তিনি প্রতাপাদিত্য নামে পরিচিত হয়েছিলেন। তাহলে গোপীনাথ এখানে প্রতাপাদিত্য, আর তার ধন মানে। আরে কি যাতা বলছেন? আমার নামে একরকম বললেই হলো নাকি? আরে যে মামা আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে তার সাথে আমি বেইমানি করব? আহা, বেইমানি তো তুমি করেছ অমূল্য। বেশ, চলে যাই কিছু বছর আগে। তোমার বাবা মাইকার খনির কর্মচারী ছিলেন। তার এক ধরনের হাঁপানি ছিল। তাকে মাঝে মাঝে ডেফারিলিন আর ডেকোর্ডাম ইঞ্জেকশন নিতে হতো। তোমার বাবার ভাগ্নে হচ্ছেন দয়াময় বাবু, ওরফে নীলাঞ্জন। উনি তোমার মাথায় ঢোকায় তোমার বাবার ইঞ্জেকশনে বিষ মেশাতেন তোমার মামা, তাই তোমার বাবার অকাল প্রয়াণ। আসলে তা নয়, উনি বিষয়টি ক্যাশ করেন, কিন্তু উনি জানতেন তোমার মামার সাথে তোমার মায়ের সম্পত্তিগত বিবাদ তোমার দাদা মশাইয়ের সাথে। উনি তোমার মাকে জপিয়ে নাম ভারিয়ে সম্পত্তির সমাধান করবে বলে এই বাড়িতে ম্যানেজারের চাকরি নিলেন। তোমার দাদা মশাই চলে গেলেন, আর তোমার বাবা, অবশ্য তার চলে যাওয়ার পেছনে ওনার হাত আছে। হাঁপানি কমাতে উনি হোমিওপ্যাথি শরণাপন্ন হলেন। ডক্টর স্বয়ম্ভূচরণ পালের কাছ থেকে ল্যাটা ওরিয়েটালিস ওষুধ সংগ্রহ করতেন। এই তথ্য বাঘা আমাকে দিয়েছে। ওই ল্যাটা ওরিয়েটালিস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবিষ্কার। তাতে দয়াময় ওরফে নীলাঞ্জন এক ধরনের বিষ মেশাতেন, যার কাজ ধীরে ধীরে মৃত্যুর মুখে নিয়ে যাওয়া। ফলে তোমার বাবার মৃত্যু। আর তোমাকে বোঝানো হলো তোমার বাবার মৃত্যুর জন্য তোমার মামি দায়ী, কারণ তোমার বাবাকে হারিয়ে ওই সম্পত্তি নিয়ে মাথা ঘামানোর সময় তোমার মায়ের নেই। তারপর তুমি এলে এখানে, কিন্তু দেখলে তোমার মামা পুরো পরিবর্তন। তোমার খাওয়া পড়ার দায়িত্ব নিলেন, তোমার মাকে 1000 টাকা মাসোহারা পাঠাতে লাগলেন। কিন্তু দয়াময় তোমাকে বোঝায় এটা তোমার মামার নাটক। তুমি রসায়নে ভর্তি হলে, তুমি বড় হয়েছ, স্বাবলম্বী। তখন তোমাকে এই লোভ দেখায় কতদিন হাত পা তোলা থাকবে, কিছু তো পাওনি মামার বাড়ি। তাই ওই তরবারি, যার বাজার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকা, বিদেশের বাজারে আরো অনেক বেশি, তোমার ব্রেন ওয়াশ করা হলো। তুমি সেই রাত্রে চুপি চুপি ওই ঘরে এলে, সারা রাত বসে রইলে মামার ঘুম থেকে ওঠার অপেক্ষায়। সেই সময় তুমি কার্যসিদ্ধি করো। তোমরা জানতে যে তোমার মামা ওই সময় বাড়ির আলো জ্বালায় না, 0 পাওয়ার জলে। আর সকালের কাছাকাছি সময় দয়াময় আসতো চাবি নিয়ে, আসরের ক্যাশ বাক্সের। ওর কথা মতন তুমি সিঁড়ির এক কোনায় তরবারিটা রেখে আসো। আলো আধারিতে চাবি নেওয়ার নাম করে তরবারিটা হাতায়, কিন্তু তরবারি তার ঘরে রাখে। সেদিন দুপুরে খুব বৃষ্টি, আর সেই সময় তোমার মামা আমার বাড়িতে। তাই ফটকের কাছে বাগানের মাটি খুঁড়ে রাখতে সুবিধে, নরম মাটি। গতকাল যখন এ বাড়িতে আসি তখন দেখি দয়াময় ফটকে দাঁড়িয়ে, কিন্তু তার হাতে মাটি দেখেছিলাম। তারপর জানলাম সে যাবে আজ বাঁকুড়ায়। পরে দুপুরে চিঠি পেয়ে সব জিনিসটা স্পষ্ট হয়ে যায়। আসলে আমার একটা সুবিধে হয়েছিল, আমরা যে ঘরে ছিলাম সে ঘরে একটা ফোনের কানেকশন। তাই বাঘাকে বলি 3টে বাঁকুড়া টিকিট কাটতে। নিজের বাড়ি যাওয়ার নাম করে বাঘার বাড়িতে উঠি। সেখানে হাওড়া স্টেশনে গিয়ে গাঁ ঢাকা দিয়ে লক্ষ্য রাখি। দেখি 11:40 দয়াময় স্টেশনে ঢোকে। আমরা ট্রেন ছাড়ার 1 মিনিট আগে ট্রেনে উঠি। বাঁকুড়ার বদলে ছাতনায় নেবে পিছু ধাওয়া করি, মাল সমেত ধরি। পরে অমূল্যর মায়ের কাছে নিয়ে যেতে পরিচয় পাই। দয়াময় আসলে নীলাঞ্জন। অমূল্যর বাবার মৃত্যুর ঘটনা সব শুনি। পরে জেরা করতে সব প্রকাশ। নীলাঞ্জনের আসলে কোনো উপকারের ইচ্ছে ছিল না। বিহার হয়ে নেপাল যেতে চেয়েছিল সড়ক পথে। ওখানে গিয়ে এই মাল বিক্রি করে মাল কামিয়ে ওখানে থাকার পরিকল্পনা নেয়। সবই তো বুঝলাম, তা আমার তরবারি? এটা ভেতরে নিয়ে আসুন। একটা হাবিলদার তরবারি ভেতরে নিয়ে আসে, বহু রত্ন খচিত, যেন আলো ঠিক রচ্ছে। শুভেন্দুবাবু খুব আপ্লুত। তিনি 10,000 টাকার চেক টাপুর নামে লিখে দিলেন। ওনার মা আমাদের খুব আশীর্বাদ করেন। শুভেন্দুবাবু স্বীকার করে যান, প্রথমে সম্পত্তি নিয়ে অশান্তি থাকলেও ভগ্নিপতি চলে যাওয়ার পর নিজের ভুল বুঝতে পারেন। অনুশোচনায় উনি এদের দায়িত্ব নেন। উনি এও জানান মাছের আড়ত অমূল্যর নামে তিনি করে দিতে চান। ও হ্যাঁ, অমূল্যর গ্রেপ্তারির ব্যাপারে কথা হলেও শুভেন্দুবাবু নাকচ করেন। তিনি বলেন, মানুষ মাত্রই তো ভুল করে, সেই ভুল শোধরানোর দায়িত্ব তাকেই নিতে হবে। তাই মাছের আড়তের সম্পূর্ণ দায়িত্ব অমূল্য। তিনি এখন শুধু তীর্থ করবেন।
তবে দয়াময় ওরফে নীলাঞ্জনের বিরুদ্ধে খুন, জালিয়াতি আর চুরির অপবাদে গ্রেপ্তার করা হবে। বিচার প্রক্রিয়াও শুরু হবে খুবই তাড়াতাড়ি। শেষ হল প্রতাপাদিত্যের তরবারি। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি শুভম। মুখ্য চরিত্রে সন্দু, অন্যান্য চরিত্রে দীপ্তিমান, সৌমিক, বর্ষা, রূপঙ্কর, রৌনক, অঙ্কন, সূর্য এবং দেবস্মিতা। শব্দ সংযোজন এবং আবহে আমি শুভম। প্রচ্ছদ পিয়ালি। আমাদের আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন কাজ করতে অনুপ্রেরিত করে। সকলে ভালো থাকবেন। খুব শীঘ্রই ফিরছি আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে। আপাতত নমস্কার।